বাংলা ট্রিবিউন বৈঠকি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই সময়ে সাধারণ মানুষের একটা আতঙ্কের বিষয় হলো ব্যাংকে টাকা আছে কি নেই। এই আতঙ্কের পেছনে অনেক কারণ আছে। সম্প্রতি অনেকগুলো পত্রিকায় মিডিয়াতে খবর বেরিয়েছে যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে বিরাট অঙ্কের, ঠিক অঙ্কটা এখন বলে মানুষকে আবারও ভয় পাইয়ে দিতে চাই না, এরকম খবরে প্রকাশ যে বিরাট অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে। ফলে নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের গ্রাহকরা তাদের সামান্য টাকা তুলতে গেলেও পাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এরকম মিডিয়াতে খবর প্রকাশের পরপরই প্রায় সবগুলো ব্যাংকেই ছোটাছুটি শুরু হয়ে গেছে। সাধারণ গ্রাহকরা তাদের যেটুকু অল্প বিস্তর সঞ্চিত অর্থ আছে সেগুলো তোলার জন্যে লাইনে হুড়োহুড়ি করা শুরু করেছেন এবং এটা থেকে একটা ব্যাংকিং খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে যারা ব্যাংক অর্থনীতি এইসব বিষয় নিয়ে কাজ করেন, কথা বলেন, দায়িত্বে আছেন, তারা একটু উপলব্ধি করছেন। সেরকম একটি বাস্তবতায় আমরা আজকের বৈঠকিতে এই বিষয়টি নিয়ে কথা বলবো। সবচেয়ে জুৎসই যে কোনো অনুষ্ঠানের জন্য জুৎসই হলো একটি নেগেটিভ শিরোনাম দেওয়া। আমরা যদি বলতাম যে উধাও হয়ে যাচ্ছে ব্যাংকের টাকা, তাহলে হয়তো বা কাটতি অনেক বেশি বাড়ত। কাটতি বলতে বোঝাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানটির সামনে অনেকে জোরে সোরে এসে বসতেন, কিন্তু আমরা আজকে যেই বার্তাটি দিতে চাই অথবা শুনতে চাই বিশেষজ্ঞদের কাছ থেকে যে এই ধরনের ব্যাংকিং খাতে যেই অস্থিরতার চিত্র আসছে, তুলে ধরা হচ্ছে অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যেই চিত্রটি আসছে, তাতে আসলে লাভ বা ক্ষতিটি কার। আমরা শিরোনাম রেখেছি ব্যাংকের প্রতি অনাস্থায় ক্ষতিকার। যাদেরকে পেয়েছি এই বৈঠকিতে আজকের এই বিষয় নিয়ে কথা বলবার জন্যে, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন FCA, তিনি আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের শিক্ষক অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। আমরা বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি গোলাম মাওলাকেও পেয়ে যাব কিছুক্ষণের মধ্যে। উনি আমাদের সঙ্গে সংযুক্ত হবেন, কারণ এটা বাংলা ট্রিবিউন বৈঠকির অনুষ্ঠান। বাংলা ট্রিবিউন এই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে রিপোর্ট করছে, অর্থাৎ ব্যাংকিং খাতে যে এই রকমের অস্থিরতার চিত্র আমরা পাচ্ছি, সেখানে কর্তৃপক্ষ যেসব বিবৃতি দিচ্ছে এবং বিভিন্ন কর্তৃপক্ষের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে গোলাম মাওলা অনেকগুলো রিপোর্ট করেছেন। আমরা তার কাছ থেকেও রিপোর্টারের অভিজ্ঞতা শুনবো। তার আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন FCA, স্যার, একটু আপনার কাছে শুনতে চাই, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান যেহেতু, সরাসরি আপনাদের ব্যাংক নিয়েই, ব্যাংকের নাম নিয়েই রিপোর্টগুলো হচ্ছে। এক নভেম্বরেই আপনাদের ব্যাংকের বিরাট অঙ্কের টাকা চলে গেছে। স্যার, এই টাকাগুলো চলে যায় কিভাবে? ব্যাগে করে, ব্রিফকেসে করে, ট্রাকে করে চলে যাচ্ছে, নাকি কোনো চলে যাওয়ারও কোনো মাধ্যম আছে? মানে এটার নিশ্চয়ই প্রোটোকল আছে, চেক, LC ইত্যাদি, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা আছে। সেই জায়গায় আপনারা কি সতর্ক ছিলেন? কি বলবেন? থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে আপনার আসলে উপস্থাপনায় আপনি বলেছেন যে আজকে যদি এটাই আসলে প্রথম বাস্তবতা, যদি হচ্ছে টাকা উধাও হয়ে যাচ্ছে, এটা যদি শিরোনাম হতো তাহলে আজকের আমাদের কাটতে পারতো স্যার। হ্যাঁ, কাটতে পারতো। সেটা দিয়েই শুরু করি। আসলে ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে, আপনি নিজেও বলছেন ব্রিফকেসে বা এটা না। আসলে নভেম্বরে আমরা প্রত্যেক মাসে ইসলামী ব্যাংকের কথাই যদি আপনি আসি, টোটাল ব্যাংকিং ব্যবস্থার মধ্যে মানে বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আপনাকে বলি, যেখানে 1,50,000 কোটি টাকার উপর ডিপোজিট আছে, এবং 1,30,32,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। সারা দেশের বাংলাদেশের টোটাল ডিপোজিট এখন দাঁড়াচ্ছে নিয়ার অ্যাবাউট 15 লক্ষ কোটি টাকা। স্টেট 10%, আমরা টোটাল 62টা ব্যাংকের মধ্যে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের 10% এটা বাংলা ইসলামী ব্যাংক এটা রেগুলেট করে। এবং আমার লোনের পরিমাণ এখন লোন বিল ডিসকাউন্ট সহ যদি আপনি ধরেন প্রায় 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশে মানে আবর্তিত হচ্ছে, এবং প্রাইভেট সেক্টরের ক্রেডিটের পরিমাণ প্রায়
প্রায় 14 লক্ষ কোটি টাকা। এই প্রেক্ষিতে আমি বলি, আপনি যদি কোনো একটা ঋণ দেওয়া, তাহলে ইসলামী ব্যাংকের যদি এরকম যদি হয়, আমার রিনিউয়াল করা, নতুন স্যাংশন দেওয়া, 1 মাসে এক একটা বোর্ড এবং ইসি মিলে অনেক টাকার কিন্তু আমরা স্যাংশন দিয়ে থাকি। প্রত্যেকটা স্যাংশনকে যদি এরকম যদি বলা হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন খবরের কাগজে, আর কোন সেই 62টা ব্যাংক টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরে 17 লক্ষ কোটি টাকা তো প্রত্যেক বছর এটা রিনিউ হয়, এটা আবর্তিত হয়, এই টাকা পেমেন্ট হয়। আপনি দেখবেন যে খবরের মধ্যে আর কোনো খবর থাকবে না, শুধু স্যার এটা কি প্রতি বছরই হয়, সব সময় হয় 17 না লক্ষের প্লাস না মাইনাস? এটা এটা রিনিউ এটা কি করতে, রেগুলার ফিনোমেনা নাকি? এটাকে ধরেন ডেপোজিট না, আমার লোনের পরিমাণ যদি 14 লক্ষ কোটি টাকার মতো থাকে, এটা অলমোস্ট লং টার্ম গুলি ছাড়া আর গুলি সবসময় ধরেন 12-13 লাখ কোটি টাকার কিন্তু আমাকে এটা রিনিউয়াল করতেই হয়। হ্যাঁ, এবং রিনিউ করতে গেলেও কিন্তু আমরা ডিউ প্রসেস গুলি দেখি, যাক ওই প্রসেসে না যায়। ইসলামী ব্যাংক এরকম একটা পরিস্থিতিতে এর আগের মাসে, আপনাকে আমি বলি, এই এই মাসের কথাটা বলি, এর আগের মাসে মে থেকে, মানে আমাদের সংকট, বৈশ্বিক সংকট আরম্ভ হওয়ার পর ডলার ক্রাইসিসের মধ্যেও আপনাকে যদি কোনোভাবে যদি আমরা যে সারের এলসি দিয়েছি এগুলি যদি দেখাতে পারতাম, আপনি বলতেন যে মানে কোনো কিছু না দেখে, মানুষ বলে না বিবেচনা বোধ, ওই যে এটার গল্পটা বলতে তো অনেকক্ষণ লাগবে, যে আসলে কখনো বঙ্গোপসাগর দেখে না, তাকে কর্ণফুলী নদী দেখাচ্ছে, গিয়ে যদি আপনি বলেন যে এটা বে অফ বেঙ্গল, সে বিশ্বাস করে এখান থেকে চলে আসবে। তাহলে আমি তাহলে মানে যে ভয়ঙ্কর নভেম্বর বলে আমরা যে শিরোনাম বা যেটা নিয়ে ভয়টা শুরু হয়েছে, এবং তারপরে অন্যান্য পত্রিকাতেও, ইংরেজি পত্রিকাতেও একেবারে ডিটেইল আছে, কিছু কিছু গ্রুপ, ব্যবসায়িক, বাংলাদেশের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ যারা 4-5টা ব্যাংকের ওনারশিপ হোল্ড করে, তাদের নাম ধরেই রিপোর্ট আছে। তা ভয়ঙ্কর নভেম্বরের আগে আপনি যে মে মাসের কথা বললেন যে সারের জন্য যেটা আপনারা ছাড় করেছেন, ওটা তাহলে কি হতো? ওইটা মানে আমি বলি ওইটার শিরোনামটা তাহলে কি হতে পারতো? মানে ওইটা যদি আপনি বলবে যে মানে সারের 6 লাখ, সারের নামে এত কোটি টাকা বের হয়ে গেছে। না, ভয়ঙ্করের উপরে তো আরো কিন্তু সুপার ভয়ঙ্কর। হ্যাঁ, সারের এলসি দিয়ে এটা যদি আপনি ডিসক্লোজ করেন, আপনি দেখবেন যে এলসি দিয়ে নিউজ করলে এটার কাটতে পাবেন না, কারণ সব মানুষই বুঝবে যে কিরে ভাই, গভর্নমেন্ট এখানে অর্ধেক দিবে, আমরা সারের এলসি, এক একজন পার্টি, অনেকগুলি পার্টি আছে, 1000 কোটি 1000 কোটি 1000 কোটি, আপনি অবাক হয়ে যান। তার মানে হচ্ছে সারের সর্বোচ্চ সময়। এবং আপনি দেখবেন যে আমি 1 লাখ টনের এই যে হুইট বলেন, সোয়াবিন বলেন, এই সমস্ত দ্রব্যগুলির এলসি দেখলে, চিনি মানে র সুগারের এলসি দেখলে, তাহলে তো আপনি মানে পাগল হয়ে যাবে। হঠাৎ করে আমরা যখন দেখলাম যে আমাদের বড় বড় ছোট প্রশ্ন, পাগল হয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের করতে চাই যে এইগুলো মানে ওই সারের এলসির সময়টা, মানে মের সময়টা আর ভয়ঙ্কর নভেম্বরের সময়টা, এই দুইটার যদি আপনি যোগ বিয়োগ করে একটা ফলাফল দেন যে এটার, তাইলে মাঝখানে গ্যাপটা কিরকম থাকে? সারের এলসির সময় কি এই ভয়ঙ্কর নভেম্বরের সময়ের চেয়েও বেশি টাকা আপনারা দিয়েছেন? না না, অনেক, আমি আপনাকে বললাম তো 6-7টা পার্টি এক একটা 1000 কোটি টাকার বিশাল সারের এলসি তখন আপনাকে দিতেই হবে। আপনার দেশের যে ডলার সংকট হোক, এটা হোক সেটা হোক, আমার সার যদি কৃষকরা না আনে, আমার হারভেস্টিং মেশিন যদি না আনে, আমার কৃষি যন্ত্রপাতির জন্য যদি এলসি না দিয়ে, আমার যদি এই যে এই রিটেল গুডস এর জন্য যদি আমার যে এসেনশিয়াল দ্রব্য আছে সেগুলির গম, ভুট্টা, আমার যেগুলির দরকার আছে এগুলির যদি এলসি না দিই, তেলের এলসি যদি আমি রিফিউজ করতাম, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু পেপারে লেখালেখি হয় নাই। কিন্তু মানুষ যদি শুনে যে ভাই লোকালি আপনি এত টাকা দিচ্ছেন, আমার 50 লাখ 60 লাখ কোটি টাকার কনজামশন আছে, বাংলাদেশে ট্রানজাকশন আছে আপনার, এই সমস্ত তখন আমি যদি দিই, এইটাকে তারা পুঁজি করে, এবং পুঁজি করে। ব্যাংক হচ্ছে একটা ট্রাস্টেড জিনিস, আপনারা সব জানেন যে ব্যাংক এমন ট্রাস্টেড জিনিস, ব্যাংকে নিয়ে যদি, ব্যাংক ব্যবস্থাকে নিয়ে বাংলাদেশের যদি কোনো নিউজ হয়, এই নিউজ হয়, কোনো ধরনের ব্রডকাস্টিং হয়, আপনারা এটা জানেন, নিউজ ট্র্যাকিং থাকে সারা বিশ্বে। বড় বড় সাপ্লায়ার, মানে আমি তাদেরকে চিনি, বড় বড় সাপ্লায়ার, এই যে অ্যাগ্রোকর্প বড় সাপ্লায়ার, আমি সারা
কার্গিল বড় সাপ্লায়ার এবং বড় বড় ব্যাংকার, এরা কিন্তু, আপনি যদি ব্যবসায়ী হইতেন না, আপনাকে আজকে 10 বার ফোন করতো যে আপনার এখানে ব্যাংকের ব্যবস্থা কি হয়েছে, আমি আপনার এলসি নিব না, আমার পণ্য এগুলি আমি ঠিক মতো দিব না, আপনি আমাকে এক কনফার্মেশন দেন। ওই ব্যাংকে গেলে তারপরে বলতো যে বিশ্বব্যাপী এই ব্যাংক ব্যবস্থাকে, বাংলাদেশের উন্নতিকে যারা দেখতে পারে না, যারা বাংলাদেশের উন্নতিকে নিয়ে ঈর্ষান্বিত করে, জি স্যার। যারা বাংলাদেশের উন্নতিতে মনে করেন স্যার যে আমার কে তাহলে সামনে করতে সেই পারবে না, ক্ষেত্রে প্রশ্ন তারাই থাকে কিন্তু যে এই সমস্ত মানে জিনিসগুলি গুজব ব্যবস্থাপনা ছড়িয়ে। স্যার, হ্যাঁ, আমরা বলি ব্যবস্থাপনা যে শব্দটি, এটার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। যে আপনার সারের জন্য আপনি বড় যারা ইনভেস্টর যারা আছেন, যারা ইম্পোর্টার যারা আছেন, তাদেরকে আপনারা লোনও দিবেন, অনেক বড় লক্ষ কোটি টাকার লোন ডিসবার্স করবেন, আবার আপনাদের সেখানে সঞ্চয়ও হবে, অনেক কিছুই হবে, একদম। এবং তার পাশাপাশি ব্যাংকের এই ব্যবস্থাপনাকে নিয়ে যারা প্রশ্ন তুলতে চায় তারাও তৎপর থাকে, সব সময় থাকে। ইটস এ টোটাল প্যাকেজ। আপনারা তাহলে এমন কি সুযোগটা দিলেন যে এই নভেম্বর মাস, ব্ল্যাক নভেম্বর, এবং ব্যাংকের এই বাংলাদেশের 5টি 7টি ব্যাংকের একেবারে একক মালিকানা, আত্মীয় স্বজন দ্বারা মালিকানার একটি পরিবার, তাদের টাকা তুলে নিয়ে যাওয়া, এবং নির্বাচনের ঠিক আগে এই ধরনের খবর হওয়ার মতো কি রসদ অথবা কি লুফোল আপনারা তৈরি করেছেন? আমি বলবো আপনাদেরই লুফোল, তা না হলে তো এগুলো এই সময় খবর হওয়ারও না কথা নয়। এখানে না এখানে এখানে তো উইথিন দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে। আমি প্রথমে আপনাকে বলবো যে সমস্ত ঘটনাগুলোকে নিয়ে আসছে, সেটা হচ্ছে একটা রিসেন্ট ঘটনাকে লিখতে গিয়ে রেফারেন্স হিসাবে আগের 8-10 বছরের যত ঘটনা আছে, আপনি দেখবেন যে পত্রিকাতে তো আপনারা নিউজ জানেন, লিখতে 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 লেখেন যে 2002 সালে এরকম একটা ঘটনা হয়েছিল, 2006 সালে এরকম একটা ঘটনা হয়েছিল, এই সমস্ত জিনিসগুলি লেখা হয়েছে। আমি বলবো যে টোটাল ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকের মালিক কে, এটার মালিক, বাংলাদেশে কিন্তু রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, এবং আর্থিক ব্যবস্থার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আমি বলবো যে অত্যন্ত শক্ত, এবং এটা পলিসির মাধ্যমে এই আইন কানুনগুলি সবসময় আমাদের হয়ে আছে। এবং এখানে এই সমস্ত জিনিসগুলি বলার অর্থই হচ্ছে মুখরোচক, শুধু কাটতি পাওয়ার জন্য। জি এবং স্যার। এটাকে বললাম তো, ভয়ঙ্কর নভেম্বর লিখে ব্যাংকের একটা বিশ্বস্ত স্থানে আঘাত করতে পারলে স্যার। আগামীতে 2023 সালে যে ধরনের আমরা ইকোনমিক রেসিশনকে আশা করতেছি, এটাকে যাতে ত্বরান্বিত করা হয়, এটা যাতে ধরেন ব্যাংকিং ব্যবস্থা যাতে এখানে দুর্বল হয়ে পড়ে, এলসি যাতে দিতে না হয়, আরো যাতে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাই, সেই ব্যবস্থার জন্য এটাই শুধু করা হচ্ছে। জি আমি স্যার, বলবো আমি যে তো আপনার কাছে যে আরো কোনো, শুনবো। আমাদের হ্যাঁ, কাছে একজন আমাদের সঙ্গে এই প্যানেলে অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব আছেন, শিক্ষক, তো নিশ্চয়ই একাডেমিক একটা ব্যাখ্যা দিবেন। দর্শকরা আশ্বস্ত হতে চায়, মানে যিনি এটার জন্যে দায়ী, অর্থাৎ আমরা যদি বলি যে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ, তারা তাদের কথা বলবেই। যারা সংবাদ, এই ধরনের সংবাদ আমরা যারা করি, আমরাও আমাদের জায়গায় এক ধরনের যুক্তি আমাদের আছে, তার মাঝখানে যিনি থাকেন একাডেমিশিয়ান, তার কাছ থেকে আমরা শুনতে চাই এই যে ভয়ঙ্কর নভেম্বর শিরোনাম, বা আমরা নিউ এজ পত্রিকায় যে ডিটেল রিপোর্ট দেখলাম যে টোটাল হাজার, মানে 30,000 কোটি টাকার মতো এরকম অনেক পরিসংখ্যান আমরা দেখলাম। তো স্যার, এইটা কি একটা স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক বলে এটা নিউজ হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, আমি একটু ওভারঅল ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক সহ একটা কথাকে এটার সাথে রিলেট করতে চাই। প্রথমত, ব্যাংকিং সেক্টর কিন্তু খুবই সংবেদনশীল একটা সেক্টর, খুবই সেন্সিটিভ। এবং যদি বলেন যে আজকের যে শিরোনামে যে কথাটা বলা হয়েছে যে এখানে ক্ষতি কার, কার ক্ষতি, যদি বলেন যে যদি ব্যাংকিং সেক্টরের উপরে সাধারণ মানুষের ট্রাস্ট কোনো কারণে উঠে যায়। এফেক্টেড হয়, ক্ষতি কিন্তু দেশের। আর বাংলাদেশের জন্য এটা খুবই মারাত্মক। কেন মারাত্মক সেটা বলি একটু। আপনি যদি ডেভেলপ কান্ট্রিতে তাদের ফাইন্যান্সিয়াল সেক্টর দেখেন, তাহলে ইফ ইউ আস্ক মি, আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি একটু ডেভেলপ কান্ট্রি ফাইন্যান্সিয়াল সেক্টর সম্পর্কে একটা ধারণা দেন, আমি কিন্তু 1/3 টাইম অ্যালোকেট করব ব্যাংক সম্পর্কে কথা বলার জন্য। কিন্তু বাংলাদেশে কিন্তু অন্য সেক্টরগুলো সেইভাবে ডেভেলপ করেনি। তার মানে আমাদের অর্থনীতি মোটামুটি সম্পূর্ণভাবে
ব্যাংকিং খাতের উপর ডিপেন্ডেন্ট, এবং তার একটা 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 বড় অংশ কিন্তু এখন ইসলামিক ব্যাংকিং সেক্টর। সুতরাং এটা আমাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে একটা পরিবর্তন এনেছে, কোনো সন্দেহ নাই। তো সেখানে আহ, এই মানে মিডিয়ার একটা বড় অবশ্যই রোল থাকবে, যে কোনো খাত সম্পর্কে কোনো ধরনের এ ধরনের কোনো নিউজ, এ ধরনের কোনো বিষয় হলে সাধারণ মানুষের কাছে আনা, তাদের সামনে রাখা, তারা যেন এ ব্যাপারে সচেতন হয়। কিন্তু মনে রাখা কিন্তু খুব জরুরি দরকার, এটা একটা সেন্সিটিভ সেক্টর। যতক্ষণ পর্যন্ত কোনো একটা ব্যাপারে আমি নিশ্চিত হব না, ততক্ষণ পর্যন্ত একটা ছোট্ট খবর কিন্তু বড় ধরনের একটা আনএক্সপেক্টেড, অনাকাঙ্ক্ষিত ঘটনার একটা জন্ম দিতে পারে। সেক্ষেত্রে উইদাউট ইনভেস্টিগেশন, যদি ঠিক আছে, যদি এরকম কিছু হয়েও থাকে, এরকম একটা অংশও যদি সত্য হয়ে থাকে, তাহলে সেটা এমনভাবে শুরু করা যাতে সাধারণ মানুষের ট্রাস্ট সেটার দ্বারা এফেক্টেড না হয়। কারণ আপনি দেখবেন এই যে সাধারণ মানুষ, তারা ব্যাংক কিন্তু এমন সেন্সিটিভ, সাধারণ অবস্থায় শুধু একটা ছোট্ট নিউজকে কেন্দ্র করে একটা ব্যাংকের সামনে যদি সমস্ত আমানতকারীরা সকালে গিয়ে দাঁড়িয়ে যায়, একটা ব্যাংক ইমিডিয়েটলি কলাপস করতে পারে। এটা এত বেশি সেন্সিটিভ, কারণ সবগুলো মানুষ একসাথে আমানত তুলতে আসবে না ব্যাংক থেকে, এটাই স্বাভাবিক, এটি এক্সপেক্টেড। তো সেক্ষেত্রে এ ধরনের একটি নিউজ কিন্তু এই ল্যাঙ্গুয়েজে, এই ভাষায়, মানে আমি একাডেমিশিয়ান হিসেবে যতটুকু ব্যাংকিং স্যার বুঝছি, আমি স্যার কিন্তু আশা করিনি। স্যার হুম। একাডেমিশিয়ান হিসেবে আপনার আপত্তিটা কোন জায়গায়, যে এটা কি উইদাউট ইনভেস্টিগেশন, মানে এটা যতটুকু প্রচার করা হয়েছে বা বলা হয়েছে, ছাপানো হয়েছে, ততটুকু পুরোটা সত্যি নয়, নাকি দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে, বা অথবা যেরকম করে যেই সময়ে যেইভাবে এটাকে হাজির করা হয়েছে, কোনটা নিয়ে আপনাদের আপত্তি স্যার? আমার আপত্তি হলো যে দৃষ্টি আকর্ষণ করার কিন্তু একটা ওয়ে আছে। হুম হুম যেগুলো সেন্সিটিভ জায়গা, আমি দৃষ্টি আকর্ষণ করার সময় কিন্তু সফট ল্যাঙ্গুয়েজে আমি রেগুলেটর বা মানুষের দৃষ্টি আকর্ষণ করব, এই জায়গাগুলো ইনভেস্টিগেশন করা যেতে পারে। বিকজ আমি কিন্তু সেন্সিটিভিটি বোঝা খুব জরুরি, ফাইন্যান্সিয়াল সেক্টরের সেন্সিটিভিটি ইজ সো হাই, হুম হুম। যে এমন যদি এই ঘটনাটা সত্য এখন নাও হয়, ইনভেস্টিগেশনের পরে দেখা যায়, এটা রেকটিফাই করা কিন্তু এত সহজ না। যে বিশ্বাসের ক্ষেত্রে যে সমস্যাটা চলে এসছে, এই যে দেখেন, এ শুধু দেশের ব্যাপার না কিন্তু, যেটা ডক্টর সেলিম রাইটলি বললেন, যে বিদেশ থেকে কিন্তু বিদেশ, সারা হ্যাঁ। পৃথিবীর যারা আমাদের এলসি গ্রহণ করবে, তারা কিন্তু এই ব্যাপারটাতে কনসার্ন শো করা শুরু করেছে, যে আমি ইসলামী ব্যাংকের এলসি কেন নিব, হুম অন্য হুম। কোনো ব্যাংকের এলসি কেন নিব। এবং দেখেন কত তাড়াতাড়ি আমরা একটা বেল্টের মধ্যে ব্যাপারটাকে নিয়ে আসি। এই হুম। প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তাই তো, তারা আলাদা। আমরা ব্যাংকের মালিক শব্দটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এরকম না, ব্যাংকের প্রকৃত মালিক কিন্তু আমানতকারী জনগণ। একজন। হুম ব্যাংকের, হুম। হ্যাঁ। হুম। তো সেখানে এবং সেজন্যই কিন্তু ব্যাংকস আর হাইলি রেগুলেটেড। সুতরাং আমি কিন্তু শুধু মালিকের স্বার্থ বললে ডিপোজিটরের স্বার্থও চলে আসে। তো তার স্বার্থের ব্যাপারটা যখন আমি তাকাবো, তখন অনেক ক্ষেত্রেই আমাকে কোনো জিনিস প্লেস করার সময় বোধহয় কিছুটা মানে সফট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হুম হুম। অবশ্যই, যে ব্যাপারটা সত্যি সত্যি ক্ষতিকর, তা সত্যি সত্যি সত্য এবং মানুষের সামনে রাখা দরকার, সেটা আমার মনে হয় সেটা রাখতে কোনো বাধা নাই। এদিকে গোলাম মোল্লা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার কাছ থেকে যে সাংবাদিকের অনেক সেন্সিটিভিটি দরকার, ব্যাংক দায়িত্ব ইত্যাদি নানান কিছু, শুধু ব্যাংকিং খাত কেন, আমরা তো আজকাল সাংবাদিকতার ভাষায় প্রথমে বলি দায়িত্বশীলতা, তারপরে অন্যান্য আমরা কিভাবে জিনিসটা হাজির করব, সেটা দেশের প্রতি, মানুষের প্রতি সেই দায়িত্বের জায়গাটা একটা স্ট্যান্ডার্ডে রেখে তারপরে অ্যাকিউরেসি অ্যান্ড আদার জায়গায় চর্চা করব। তো এই ক্ষেত্রে কি আমরা গোলাম মাওলা, যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের এখানে দায়িত্ব জ্ঞানহীনতা, নাকি সত্যি সত্যি যারা জনগণের আমানত রেখেছে তাদের দিক থেকে একটা ম্যানেজমেন্টের একটা কোনো একটা দুর্বলতা, যার কারণে এই খবর আমাদের প্রচার করতেই হলো? ধন্যবাদ। আমি শুরু করি এভাবে যে 1983 সালে এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মানে শুরুটা হয়েছে। তো সেখান থেকে এই পর্যন্ত এই ব্যাংকটি অনেক বাধা, অনেক ঝুঁঝামেলা পার করেই আসছে। ফলে একটা নিউজের কারণে ব্যাংকটি ক্ষতি হবে, খুব বেশি ক্ষতি হবে এমনটি আসলে মনে করার বিষয় ছিল না।
যদি না এই যে একটা টালমাটাল পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি যদি না হতো, ওকে। বৈশ্বিক পরিস্থিতির আহ, একটু বিষয় তো আছেই, এর সাথে হলো সাংবাদিকতার আমাদের যে জায়গাটা, মানে একটি বড় পত্রিকা বা ছোট পত্রিকা এমনটি আমি ভাবি না। স্যার যেটা বললেন, বিআইবিএল এর আহসান হাবিব স্যার যে কথাটি বললেন, আমি তার সাথে একেবারেই একমত যে সাংবাদিকতা করার ক্ষেত্রে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে সাংবাদিকতা করার ক্ষেত্রে বেশ একটু সচেতন থাকতে হয়, একটু দায়িত্ব রাখতে হয়। কাগজ দায়িত্বশীলতার কথা, পেলাম, জি। হ্যাঁ, হুম। কাগজ পেলাম আর নিউজ করে দিলাম, ব্যাপারটি এমন না। এর আগে আমরা একটি নিউজ, আবার আমি বলবো হয়তো যে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ আছে বা নাই, এরকমের একটা নিউজ নিয়ে আলোচনা ছিল। হুম হুম। কিন্তু কিন্তু পরবর্তীতে পরবর্তীতে এই 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 আলোচনাটা না, আমি এই কারণে তুললাম। বাংলাদেশ ব্যাংকের ভর থেকে সোনা উধাও, মানে হ্যাঁ, অ্যাজ ইফ মানে হ্যাঁ, কোনো একটা সুপারম্যান ওখানে জাম্প করে একেবারে ডাকাতির মতো করে সোনা উধার, ইংলিশ ফিল্মের মতো আর কি, ওইরকম হ্যাঁ, একটা স্টাইলিস্ট ঘট- লেখা হয়েছিল, জি। হ্যাঁ। তো ব্যাপারটা হলো যে আসলে স্বর্ণ ঠিকই ছিল, মাপ ঠিকই ছিল, হয়তো হিসাবে একটু ভুল ছিল ওই সময়কার বাস্তবতায় ছিল। কিন্তু এটা সত্য যে ব্যাংকিং খাতে যেহেতু সাধারণ মানুষের আমানত থাকে, এবং এটা বাস্তবতা যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এই ব্যাংকে সবচেয়ে বেশি আমানত আছে। এই ব্যাংকের প্রতি সরকারের যেমন এখান থেকে সুবিধা নেওয়ার ব্যাপার আছে, সাধারণ মানুষেরও সুবিধা নেওয়ার ব্যাপার আছে। বাস্তবতা হলো যে যেহেতু এই ব্যাংকটির একটি পরিবর্তনের একটা জায়গা আমরা এর আগে থেকে দেখেছি, সেই কারণে নানা মুখী বা নানা লোকের চোখ এই ব্যাংকের প্রতি আছে। ফলে এমন একটি সময় এই খবরগুলো আসছে, যে সময়টা হয়তো যে একটি দুর্বল সময়ে মানুষকে এই ধরনের একটি খবর দিলে মানুষ হয়তো বিশ্বাস করবে। বাংলাদেশ ব্যাংক নিয়মিত মনিটরিং করে, তাদের বাংলাদেশ ব্যাংকের সিস্টেম অনুযায়ী বেশ কিছু আহ, থাকে। একটা ব্যাংক ভালো না মন্দ, তাকে মূল্যায়ন করার ক্ষেত্রে দেশে বিদেশে নানা কিছু আছে। পৃথিবীর মধ্যে যদি 1000 ব্যাংকের নাম বলি, তাহলে সেখানে আমরা ইসলামী ব্যাংকের নাম পাই। হ্যাঁ, তো এই যে পৃথিবীর মধ্যে যে একটি ভালো একটি ব্যাংক, তো এইটা একটা বড় দিক। কিন্তু আর একটা দিক হলো, যদি আপনি বলেন যে রেমিটেন্স মানে প্রবাসী আয় আনার ক্ষেত্রে বা অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে, এটা কিন্তু সেই ইসলামী ব্যাংক। আবার যদি বলি যে রপ্তানি করার ক্ষেত্রে বা আমদানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ডলারের যে বিষয়গুলো সরবরাহ করা হয় বা বিভিন্ন ধরনের অর্থনীতিতে যে রসদ যোগানো হয়, সেটা কিন্তু এই ইসলামী ব্যাংক। একইভাবে ব্যাংকের ক্ষেত্রেও এরকমের হয় যে এই ব্যাংকটি এই সময়ে এখান থেকে টাকা চলে যাচ্ছে, এই সরকার চেঞ্জ হয়ে গেলে এইটা হবে সেইটা হবে, নানা রকমের যোগ বিয়োগ ক্যালকুলেশন যখন এটা তুলে ধরা হয়, তখন হয় কি সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। যারা নাকি এটার নীতি নির্ধারকরা আছেন এবং যারা এই ব্যবস্থাপনার মধ্যে আছেন, তারা তো এই বিষয়গুলো খেয়াল রাখেন বা রাখতে হয় কিনা। আমি আবারও অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন স্যারের কাছ থেকে জানতে চাই যে স্যার, আপনি এত বড় ব্যাংক, যখন বড় ব্যাংক তখন বড় কথা হবে, যখন সবচেয়ে বেশি সুনাম তখন তার দুর্নামের জন্য মরিয়া হয়ে থাকবে। আপনি খুব গোপন রাখলেও আপনার অনেক তথ্য এটা অন্যভাবে ছড়িয়ে যাবে। আপনি কাকুতি মিনতি করলেও এই দুর্বল সময়ের মধ্যে মানুষ তার নিজের কাটতি বাড়ানোর জন্য অপপ্রচার বিক্রি করতে থাকবে। সেই সময়ে এই আমি বলছি ম্যানেজমেন্ট ইজ এ ওভারঅল একটা ইস্যু। সেই ইস্যুতে কি কোথাও কোনো ফ্লস ছিল যার কারণে এই সময়ে জনগণকে এরকম একটি ধাক্কা খেতে হলো যে জিনিসপত্রের দাম চড়া, রাস্তাঘাটে আমাদের চলতে ফিরতেও অনেক বেশি ভাড়া কাটতে হচ্ছে ইত্যাদি, নানান সময় যুদ্ধটা অনিশ্চিত, সামনের বছরের জন্য আরও প্রস্তুতির কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই সময়ে একটা ব্যাংক উধাও হয়ে যাচ্ছে যখন নির্বাচনের বছরটির সামনে, এবং যেই ব্যাংকের মালিকানার কথা বলবো না, যেই গ্রুপটি আরও কয়েকটি ব্যাংক নিয়ে, অনেকগুলো ব্যাংক নিয়ে তারা দায়িত্ব পালন করছেন, অনেকগুলো ব্যাংক তারা ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছেন, তাদেরকে নিয়ে খবর হওয়ার মতন যে সুযোগ তৈরি করা, সেখানে ব্যাংক কর্তৃপক্ষের কোনো ঘাটতি ছিল কিনা? ব্যাংকের আসলে কোনো ধরনের ওইরকম কোনো ঘাটতি আসলে ছিল না। কেন ঘাটতি থাকবে? ব্যাংক তো একটা নির্দিষ্ট নিয়ম ডিউ প্রসেসের মাধ্যমে সব করে। আমি আপনাকে বললাম সে সারের এলসি থেকে উদাহরণ দিয়ে, এরকম আমরা ট্রেড ফাইন্যান্সের উদাহরণ আমরা দিলাম।
আমি ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন স্যারের কথা শুনছিলাম, শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, এই ফাঁকে অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিবের কাছে যেই প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটুকু জেনে নেই, খুব বেশি সময় নেই, আবার আমরা সংযোগটা পেলে স্যারকে কথা শেষ করতে দিব। ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। জি, আহ, দেখুন আমি তো নিউজ পেপারের দায়িত্বশীলতার কথা বললাম, একটু ম্যানেজমেন্ট এবং বোর্ডেরও বোধহয় বলা প্রয়োজন। জি স্যার। বিকজ ম্যানেজমেন্ট এবং বোর্ড, তাদেরকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে পলিসি মেকার বা রেগুলেটর, তাদের একটা বড় কাজ হলো আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। কিন্তু ওনারা যেন বোর্ডে থেকে, এবং টপ ম্যানেজমেন্টের একটা বড় দায়িত্ব হলো যে ডিসিশনগুলোই নেব সেটা যেন মাইনরিটি ওনার, যারা, আমি তাদেরকে মাইনরিটি ওনার বলবো, যারা বোর্ডে আছেন, অর্থাৎ শেয়ার হোল্ডাররা যারা, তাদের স্বার্থ যেমন দেখবো, কিন্তু সবচেয়ে বড় স্বার্থের দিকে যেটা তাকাবো সেটা কিন্তু ডিপোজিটার, আমানতকারী। এখন তারা যদি তাদের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তার কোনো ব্যত্যয় ঘটে, সেটাও কিন্তু এক ধরনের দায়িত্বহীনতা। সুতরাং এটা আমি কোনো ব্যাংক ধরে কথা বলছি না, আমি সাধারণভাবে বলছি। গভর্নেন্সের এই দুর্বলতার ব্যাপারটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের সেই জিনিসগুলো আছে, বাংলাদেশে আছে, আমরা সেটা আচ্ছা। অস্বীকার করি না। হুম, হুম। সুতরাং এখানেও কিন্তু ম্যানেজমেন্ট এবং বোর্ডকে একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যে তারাও মাইনরিটি ওনারের থেকে মেজরিটি ওনারদের স্বার্থকে বড় করে দেখছেন, এবং মেজরিটি ওনারদের স্বার্থ দেখা মানে কিন্তু এক অর্থে দেশের স্বার্থ দেখা, এবং ব্যাংকের ব্যাংকের প্রতি মানুষের আস্থা তৈরি করা। জি, আমরা স্যারকে আবারও পেয়েছি। ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন স্যার, যে হ্যাঁ, আমাকে শোনা গভর্নেন্সের যাচ্ছে? হ্যাঁ, দুর্বলতার কথা হ্যাঁ। কিন্তু একটু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব স্যার। স্যার, এখন আমরা ধরে নিচ্ছি ওকে একটা কোনো ঘটনা নিশ্চয়ই ঘটেছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে দায়িত্বশীল হোক, অদায়িত্বশীল হোক, ডেলিবারেট হোক, এবং কোনো একটি দুর্বল সময়ে মানুষ জনগণকে বিভ্রান্ত করার কারণেই হোক, যে কারণেই হোক, হয়তো খবর পরিবেশনায় একটু সুযোগটা নিয়েছে মিডিয়া কর্তৃপক্ষগুলো, মিডিয়াগুলো। তো সেই জায়গায় এখন একটা ছোট্ট কাঁপুনি নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক প্লাস আরও কয়েকটি ব্যাংক, সেই জায়গায় এই ছোট্ট যে কম্পনটি, এই কম্পনটি আবারও ঠিক জায়গায় নিতে, এই মানুষের মন থেকে যে হঠাৎ একটা যে ফ্ল্যাশ একটা হলো, সেই জায়গা থেকে স্বস্তির জায়গা নেওয়ার জন্য আপনারা কি করছেন? না, আমরা করছি। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। যে কোনো একটা কাঁপুনি দিলে তো একটু কাঁপুনি ধরবে, এটাই স্বাভাবিক। রাইট। তা আমি মনে করছি যে, মনে করি যে আমাদের আমানত এবং মানুষের ক্যাপিটাল, আমাদের এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে আমাদের আমাদের প্রফেসর ডক্টর আহসান হাবিব এবং আমাদের গোলাম মাওলা ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন। আমাদের সবচাইতে এই বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকের সবচাইতে বড় মূলধন হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের শক্তি এবং মানুষের বিশ্বাস। এটাই হচ্ছে সবচেয়ে বড়, মানে আমি আপনাকে এক কথায় বলি যে এটাই বড় মূলধন আমাদের। আপনি যদি ইসলামী ব্যাংকে 1,90,00,000 গ্রাহককে যদি অনেকগুলি যদি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে কারো কোনো খবর নাই। প্রত্যেকটা ব্রাঞ্চে আপনি যদি গিয়ে দেখেন যে সেখানে কিন্তু আমরা লোককে ডেকে নিয়ে আসি না। একটা হচ্ছে শরিয়াত, আর একটা হচ্ছে মানুষের অগাধ বিশ্বাস। এই অগাধ বিশ্বাস একমাত্র কারণ হচ্ছে আমাদের, আপনি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে ওআইসি সম্মেলনে গিয়ে বৈশ্বিক এবং আপনাকে বলবো যে এই যে বৈশ্বিক এবং এলাকা ভিত্তিক মানে চাপ উপেক্ষা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে মানে এমওইউ সাইন করার পর এই শরিয়া ভিত্তিক ব্যাংকের বাংলাদেশে প্রচলন হয়। এই ব্যাংক এখন টোটাল ব্যাংকিং সেক্টরে 25% কিন্তু কন্ট্রোল করে শরিয়া ভিত্তিক ব্যাংক। তার 40% মানে আমরাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একাই কিন্তু হ্যান্ডেলিং করে, মানে 35 থেকে 40% হবে। সুতরাং আমাদের বিশ্বাসের জায়গাটা এবং আপনার আমার যতগুলি টোটাল অ্যাসেট, ডিপোজিট, আমার লাভের পরিমাণ, ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত কিছু বিশ্লেষণ করলে আপনি যত ধরনের ফান্ডামেন্টাল আছে সব জিনিসকে যদি পুঙ্খানু রূপে যদি ইউজ দেখেন, তাহলে দেখবেন যে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ফান্ডামেন্টাল থেকে উৎপত্তি হয়েছে, এবং আরগুলো উৎপত্তি হয়েছে মানুষের ভালোবাসার থেকে। এই ভালোবাসাতে হয়তো সাময়িক মন খারাপ করবে, এমনও উদাহরণ আছে যে 5 লাখ 4.5 লাখ টাকা ছিল, তুলে নিচে 2 দিন পর আবার এসে
50,000 যোগ করে 5 লাখ টাকা জমা দিয়ে আবার গেছে। এবং এই যদি হয়, এবং যারা, আমি বলবো যে এগুলি কুৎসারটা না, আমরা যে লোনগুলি অলওয়েজ দিয়ে থাকি এটা ডিউ প্রসেসেই দিয়ে থাকি। সারের এলসি দেখলে দেখবেন যে আপনি 1 পৃষ্ঠা এই এই প্রপোজালের মধ্যে এলসিটা দিয়ে দিই। গভর্নমেন্ট এখানে 50% আমাদেরকে ফাইন্যান্স করে ভর্তুকি দেয়। আর একটা ট্রেড ফাইন্যান্সের প্রপোজাল দেখলে দেখবেন যে হালকা পাতলা ওর এরকম আছে এরকম। আর একটা যদি বিশাল একটা 1,000 কোটি টাকার যদি একটা ফ্যাক্টরি করেন, আপনি দেখবেন যে এত বড়, মানে 4,000 পেজের আপনাকে ফিজিবিলিটি করে আমাকে দিতে হবে, বুঝছেন? তো কোনো মানুষ যদি মনে করে যে, আপনাকে তো উদাহরণ দিছিলাম, এটা কি কর্ণফুলী না এটা হালদা নদী না এটা বে অফ বেঙ্গল, এটাতে আসলে পারসেপশনের একটা বড় ঘাটতি থাকে। আর সবসময় মানুষ দুর্বল জায়গাটাকে খুঁজে নেয়। কারণ হচ্ছে এখন আমার ব্যাংক ব্যবস্থা যদি আপনি বলেন, পরবর্তী কোয়েশ্চেন করে, ব্যাংক ব্যবস্থা কিরকম চলে আমার ফ্যামিলিতে, আমি যেরকম স্বাস্থ্য অবস্থায়, খাওয়া দাওয়া, ফ্যামিলির ইকোনমি যেরকম, আমার একজন মানুষ যেরকম, তার ফ্যামিলি যেরকম, তার সোসাইটি, তার অর্থনীতি, বাংলাদেশের বৈশ্বিক অর্থনীতি সব কিছুর উপর নির্ভর করে যে আমার ব্যাংকের অবস্থা। আমাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ হলে ব্যবসা বাণিজ্য শিল্প খারাপ হলে ব্যাংকের অবস্থা খারাপ হবে, এগুলোর অবস্থা ভালো হলে ব্যাংকের অবস্থা ভালো হবে। এটা রিসিপ্রোকাল, এটা তো কোনো ধরনের ইয়ে নাই। ওদের যখন আবার খারাপ হয় অবস্থা, আমরা তখন সরকার বলেন এটা বলেন, এই 1,28,000 কোটি টাকা যে তাদেরকে দিলাম, ওদেরকে রিসিপ্রোকাল, ওরা যেমন আমাদেরকে ভালো করে দেয় আমরাও তাদেরকে ভালো করে দেয়। ব্যাংকিং এর ব্যবসাতে যে লাভ ক্ষতি নাই। স্যার, এই যে সাম্প্রতিক ব্যাংকিং সেক্টর নিয়ে এরকম আলোচনা, এরকম খবর, এইটার কারণে কি একটু কোনো, মানে 2-1 দিনের জন্য আপনাদের ডিজিট, আপনাদের যে কি বলে যে ব্যালেন্স শিট, সেখানে কি কোনো প্রভাব পড়েছে নাকি? না, আমাদের 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 প্রভাব বলতে, আমাদের কিছু যারা অত্যন্ত প্যানিকের মধ্যে ইয়ে হয়েছে তারা কয়েকদিন কিছু টাকা তুলছে, আবার কিছু মানুষ কিন্তু আবার ওই টাকাগুলি কিছুদিন পর আবার জমা দিয়ে দিছে। আমাদের ওভারঅল এটা কয়েকদিনের একটা ইম্প্যাক্ট পড়ছিল, কিন্তু আস্তে 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 যখন বেশি সিপাসিপি, মানে লেবুকে বেশি টিপলে যখন দেখতেছে এটা অনবরত নিউজ হচ্ছে, স্যার, আমরা এখনো মনে করি না যে এটাই শেষ, এবং এইরকম হতেই থাকবে। দুর্বল সময়ের কথা বলছেন এবং ক্রুশিয়াল টাইমের কথা বলছেন, যখন সারা বিশ্বে এক ধরনের রিসেশনের মধ্যে একটা মানে আতঙ্ক আশঙ্কা আছে। একদিকে যুদ্ধ চলছে, করোনা পরবর্তী বিশ্ব, চায়নার সঙ্গে এখনো আমাদের ওই যে ছোটখাটো ব্যবসা, সেগুলো এখনো ওইভাবে ছোটখাটো ব্যবসারে শুরু করতে পারে নানান দিক থেকে। সেরকম সময় সামনের বছরটি নির্বাচনের বছর, সে সময় কি এটাই শেষ নয়? এই যে ব্যাংকিং সেক্টর, আজকে ইসলামী ব্যাংক, কালকে আরেকটি ব্যাংক, পুরো সেক্টর, আরও অন্যান্য সেক্টর নিয়েও হয়তো এরকম হবে। তো প্রস্তুতি কি আছে? আমরা এরকম ছোট ছোট কাঁপুনি এবং গ্রাহকরা বা যে আমানতকারীরা, তারা আবার সরল বিশ্বাসে এসে আবার 2 দিন পরে জমা দিতে থাকবে, আপনারা কি এটাই নিয়তি ধরে রেখেছেন, নাকি আপনারাও আপনাদের ব্যবস্থাপনায় কোনো জায়গায় আরেকটু কঠোর, আরেকটু সচেতন, আরেকটু হিসেবে? আমরা তো থ্যাংক ইউ, জি আমরা তো সতর্ক থাকবো। আমার মনে হচ্ছে যে এটা আমরা ইনসাইড এবং আউটসাইড, ঘরের ভিতরেও শত্রুতাকে, আমাদের কার্যক্রম তো অবিরাম ভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের যেটা হয়েছে সেটা আমি একটা বলবো যে, এরকম আমাদের যেহেতু সংবাদপত্রের স্বাধীনতা বাংলাদেশে নিরঙ্কুশ, কখনো কিন্তু আমি এটা অ্যাভয়েড করতে পারবো না যে কোনো না কোনো কিছুকে ঘিরে ভুলভাবে, তাহলে তো আর আমরা থাকিও না, আপনারা যদি এগুলা করতেও না দেন। আমাদের কর্মদক্ষতা, আমাদের পরিচালনা, আমাদের সিদ্ধান্ত গ্রহণ, আমাদের প্রত্যেকটা জিনিসে আমরা আগের থেকে আরো বেশি সতর্ক হব, বা আগের থেকে সতর্ক বার্তা, এবং এই জন্য আমাদেরকে হয়তো কিছু পে করতে হবে। পে মানে হচ্ছে এরকম, আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় মানুষকে হয়তো দেখবেন যে আমি ইনভেস্টমেন্ট করব না, শুনেন ক্ষতি হবে কিন্তু দেশের, হয়তো আরো বেশি সতর্ক করতে গিয়ে একজন জেনুইন বিজনেসম্যানকে হয়তো আমি বলবো যে না, আপনাকে এই 1 লাখ টনের জিনিস আনবেন একসাথে আমরা দিব না, আপনি আস্তে আস্তে করেন, অথবা এটা করেন। আমরা হয়তো গো স্লো যাবে এই কারণে ভয়ে। আমরা শেষ মন্তব্য শুনছিলাম অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব স্যার।
আহ, এই যে যেমন প্রথম যে যে জিনিসটা রেসপন্ড যেটা আমরা যে বাংলাদেশ ব্যাংক এবং রেগুলেটরদের কাছ থেকে যেটা পেয়েছি, এইটা কিন্তু আমরা চাই মিডিয়াতে জোরে সোরে আসুক। আপনি খেয়াল করবেন রাইট। এই যে বিশ্বাসটা ফিরে আনার জন্য যে কাজটা হয়েছে, হুম হুম। সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ব্যাংকের একটা বড় রোল ছিল। ওকে। যাতে মানে যখনই মানুষ কিন্তু এই জিনিসটা দেখেছে যে হুম বাংলাদেশ ব্যাংক 5,000 কোটি টাকার একটা আলাদা লিকুইডিটি ফান্ড তৈরি করেছে এবং ইসলামী ব্যাংকগুলো ইমিডিয়েট লিকুইডিটি মিট আপ করার জন্য সেখান থেকে অর্থ নিতে পারে, এটা কিন্তু একটা বড় ধরনের এই বিশ্বাসটা আমানতকারীদের মধ্যে এসেছে যে না, সেন্ট্রাল ব্যাংক দাঁড়িয়ে আছে, শর্ট পলিসি মেকাররা দাঁড়িয়ে আছে, এটা একটা। দ্বিতীয়ত হলো এই ঘটনাটা কতটা সত্য সেজন্য কিন্তু সাথে সাথেই একটা টিম তৈরি করা হয়েছে। হুম হুম। সুতরাং আমরা কিন্তু চাইবো তার যে ফলাফল সেটার জন্য একদম আমরা মানুষদের কাছে জানাই। একদম। তো সেটাও কিন্তু একটা এক ধরনের সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতা। আর আমি একটা জিনিস সার্বিকভাবে চাইবো, যে যেটা মিডিয়াতে আসবে, সাধারণ মানুষ জানবে, যে দুটো জিনিস। একটা হলো আমরা কিন্তু এটা সত্যি সত্যি মানুষের কাছে পৌঁছাতে পারিনি যে আমানতকারীরা সত্যিকারের ব্যাংকের মালিক, প্রথমত। একদম। দ্বিতীয়ত হুম হলো কিছু শব্দ ব্যবহার করা বন্ধ করে দেই। হুম। সেটা হলো অমুকের। বেসরকারি বেসরকারি মালিকানাধীন ব্যাংক না বলে চলেন বলি বেসরকারি খাতে পরিচালিত ব্যাংক। সরকারি মালিকানাধীন ব্যাংক না বলে চলেন বলি সরকারি সরকারি খাতে পরিচালিত ব্যাংক। পরিচালনার খাতে ব্যাংক। পরিচালিত ব্যাংক। জি। কারণ ব্যাংকের মালিক কিন্তু সাধারণ মানুষ, ব্যাংকের মালিক কিন্তু জনগণ। একদম। আমি গোলাম মোল্লার কাছ থেকে শুনতে চাই, সাংবাদিক বন্ধু আমার, যে কথাটি স্যার বলছিলেন যে এর পরবর্তীতে আসলে এটা তো কোনো না কোনো ঘটনা তো অবশ্যই ঘটেছে, তা না হলে তো আউট অফ নাথিং এত বড় খবর হয় না। তার পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক যেই পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আরেকটু বেশি করে আলোচনা হওয়া দরকার। আমরা বাংলা ট্রিবিউনে আপনার অনেকগুলো রিপোর্ট দেখেছি। আপনি কি মনে করেন যে আমরা যেইভাবে এই ফ্লসটা নিয়ে কথা বললাম, যেই একেবারে ব্যাংক সব লুট হয়ে যাওয়া নিয়ে কথা বললাম, সেগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে আবারও কিছু বাংলাদেশ ব্যাংকের যে উদ্যোগগুলো সেগুলো নিয়ে ঠিক ওই ভলিউমে, অর্থাৎ ওই যে রিজয়েন্ডার ছাপানোর মতো করে কি ব্যাপারটা যাচ্ছে কিনা, যে ছোট্ট 2 লাইনে বলে দিলাম, আমরা কি ওই ট্রিটমেন্টে গেলাম, নাকি এটা আরেকটু ভালো করে জনগণের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা সেইটার প্রতি আমরা শ্রদ্ধাশীল হয়ে প্রচার করতে পেরেছি? সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বলবেন। জি, ধন্যবাদ। আমি শেষ লাইন থেকে বলি, সেটা হলো যে ব্যাংকগুলোকে মনিটরিং বা তদারকি করার দায়িত্ব আছে বাংলাদেশ ব্যাংক। তা বাংলাদেশ ব্যাংকের প্রতি যদি মানুষের আস্থা থাকে বা আস্থার জায়গায় যদি কোনো প্রবলেম সৃষ্টি না হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক যেটা বলবে সেইটা মানুষ বিশ্বাস করবে বা মানুষ আস্থায় নেবে। ফলে বাংলাদেশ ব্যাংকেরও বোধহয় তাদের অনাস্থার যদি কোনো জায়গা থাকে সেই জায়গাগুলো একটু কাজ করা আসলে। কারণ হলো যে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু বিষয় আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় যখন তদন্ত করতে যায় বা তারা যখন যেতে চায় অনেক সময় যাইতে পারে না। তো সেই তারা যাতে স্বাধীনভাবে বাংলাদেশ ব্যাংক কাজ করতে পারে এই জায়গাটা আগে নিশ্চিত করা দরকার আছে। তাহলে সাংবাদিকতাটা আমাদের জন্য একটু সহজ হবে এবং সাংবাদিকরাও যে তথ্যটা লিখবে তখন মানে অরিজিনালটাই আসবে, আসলে ব্যাংকের প্রকৃত চিত্রটা তারা তুলে ধরবে। সাংবাদিক গোলাম মোল্লা সাংবাদিকতার দৃষ্টিকোণ নিয়ে কথা বলেছেন। এই শিরোনামের আড়ালে যেটুকু আমরা অন্তত জানতে পারলাম যে ব্যবস্থাপনায় নিশ্চয়ই কোনো সুযোগ, যারা ব্যবস্থাপনা করেন ব্যাংকের, সেখানে কোনো একটা সুযোগ অথবা কোনো সামান্য কোনো গাফিলতি হয়েছে, এবং সাংবাদিকতায়ও আমরা যেভাবে প্রচার করি সেখানেও কিছু অতিরঞ্জিত আছে। এই টোটাল ব্যবস্থাপনার কারণেই যে ক্ষতিটা আসলে হয়েছে সেটি ব্যাংকিং সেক্টরের অথবা ব্যাংকের, এবং এই ব্যাংকের মালিক কারা? আমরা যারা আমানতকারী, আমরা ব্যাংককে বিশ্বাস করি। সুতরাং ব্যাংকের প্রতি অনাস্থার ক্ষতি কোনোভাবে হোক, সেটা যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তারা চান না। আমরা আমানতকারীরাও ব্যাংকের প্রতি আমাদের বিশ্বাসটা রাখতে চাই, ফিরিয়ে আনতে চাই। এই ব্যাপারে নিশ্চয়ই সবাই আমরা দায়িত্বশীল থাকবো, সজাগ থাকবো। ভালো থাকবেন সবাই।